তাহলে এখন হবে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 4 নম্বর অধ্যায় 2 নম্বর ফরম্যাট মার্কআপ ভ্যালু। সকলে বের করেন 2 নম্বর ফরম্যাট কত পেজে আছে এটা? স্যার এটা সব ফরম্যাট করা লাগবে নাকি স্যার? এটা 650 পেজ। এই যে মার্কআপের প্রথম অঙ্কটা কি করছিলেন মনে আছে? দেখেন অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। হাসান ইজ দ্য ম্যানেজিং পার্টনার অফ এ বিজনেস দ্যাট হ্যাজ জাস্ট ফিনিশ বিল্ডিং 60 রুম মডেল। 60টে রুম আছে একটা মডেলে। পেজটা বড় করলে ভালো হয় স্যার, জুম করলে ভালো হয়। আচ্ছা জুম করে দিলাম। এবার Hassan anticipate that he will rent this room for 15,000 room night next year. জয়েন হইতে চাচ্ছে স্যার 15,000 রুম নাইট যদি আমরা ভাড়া পাই, বলছে অল রুম আর সিমিলার অ্যান্ড উইল রেন্ট ফর সেম প্রাইস। প্রত্যেকটা রুমের আয়তন এরিয়া সবই ঠিক সেম একই রকম এবং ভাড়াও সেম। এখানে কোনো বিজনেস ক্লাস ফার্স্ট ক্লাস নর্মাল ক্লাস এরকম কোনো ক্যাটাগরি ভাগ করার না, সবাইয়ের ভাড়া একই রকম। এটা মডেলের ব্যবসা। হাসান এস্টিমেটে আশা করছে দ্য ফলোয়িং অপারেটিং কস্ট ফর নেক্সট ইয়ার। ধরুন ভেরিয়েবল অপারেটিং কস্ট হবে 5 টাকা পার রুম নাইট। প্রত্যেকটা রুমে প্রতি রাত্রে এসি বিল, কারেন্ট বিল আর এইসব সার্ভিস চার্জ ভেরিয়েবল আর কি 5 টাকা খরচ হবে। আর ফিক্সড কস্ট স্যালারি অ্যান্ড ওয়েজেস, এই যে ওয়ার্কারদের যে সমস্ত ইয়েগুলো আছে অডবয়টা আছে ওগুলো তো সবার বেতন দেওয়া লাগে, তাদের বেতন, মেনটেনেন্স, বিল্ডিং অ্যান্ড পোল, আদার অপারেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট সব মিলে আসবে 7,50,000 টাকা। এই হচ্ছে ফিক্সড কস্ট। আর ফিক্সড কস্ট তো ভাগ করে তাই পার রুম নাইট দেখাতে হবে। দ্য ক্যাপিটাল ইনভেস্টেড ইন দ্য মডেল ইজ 18 লক্ষ টাকা। 18 লক্ষ টাকা মূলধন বিনিয়োগ করেছে। দ্য পার্টনারশিপ টার্গেট রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ওই বিনিয়োগের উপরে টার্গেট হলো প্রত্যেক পার্টনারের যে আসলে 25% আমাদের রিটার্ন আসবে, ইনকাম হবে। তাহলে 18 লক্ষর উপর 25% গুণ করতে হবে, টার্গেট প্রফিট বেরিয়ে আসবে। হাসান এক্সপেক্ট আশা করছে ডিমান্ড ফর রুম টু বি ইউনিফর্ম থ্রু আউট দ্য ইয়ার। হি প্ল্যান টু প্রাইস দ্য রুম নাইট অ্যাট ফুল কস্ট প্লাস মার্কআপ অন ফুল কস্ট টু আর্ন দ্য টার্গেট রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তাহলে ফুল কস্টের উপরে মানে ফুল কস্টের সাথে আবার টার্গেট রিটার্ন যে প্রফিটটা হবে এই 25% ওইটা যোগ করে তারপরে তাই উনি ভাড়া নির্ধারণ করবে, এটা তারা আশা করছে। এইটুক প্রশ্ন। এখন রিকোয়ারমেন্ট প্রথম বলছে হোয়াট প্রাইস শুড হাসান চার্জ ফর এ রুম নাইট। তাহলে হাসানের এই মোটেলের রুম ভাড়া কত হবে? ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট যোগ করব, তার সাথে প্রফিট 25% যোগ করে তারপরে আমরা রুম নাইট ভাড়া নির্ধারণ করব। হোয়াট ইজ দ্য মার্কআপ অ্যাজ পার্সেন্টেজ অফ দ্য ফুল কস্ট। কস্টের উপরে মুনাফার শতকরা হার, এটা কিন্তু পার্সেন্টেজ দেখাতে হবে অফ দ্য রুম নাইট। তাহলে 1 নম্বর রিকোয়ারমেন্টে এ আর বি দুইটা অংশের উত্তর দিতে হবে। প্রথমে আসেন ক্যালকুলেশন অফ প্রাইস পার রুম নাইট। টার্গেট প্রফিট 18 লক্ষ 25%, 4,50,000। আর ফিক্সড কস্ট তো দেওয়াই রয়েছে যোগফল 7,50,000। এটা তো আমাদের উঠাতে হবে কন্ট্রিবিউশন। তাহলে টোটাল কন্ট্রিবিউশন 12 লক্ষ টাকা। টার্গেট কন্ট্রিবিউশন পার রুম নাইট 12 লক্ষকে 15,000 রুম নাইটে ভাগ করলে আসবে কত? 80 টাকা। তাহলে কন্ট্রিবিউশন হলো 80 টাকা। আর ভেরিয়েবল কস্ট তো পার রুম নাইট দেওয়াই ছিল ভাগ করে 5 টাকা, তাহলে মোট হলো 85 টাকা। সুতরাং প্রাইস টু বি চার্জ পার রুম নাইট ওই 85 টাকা। ঠিক, এই 85 টাকার মধ্যে মুনাফা আছে এই 4,50,000 টাকা।
অ্যান্সার হয়ে গেল 85 টাকা আসলে প্রতি রুম ভাড়া হওয়া উচিত। এবার পার্সেন্টেজ দেখাতে হবে। এই যে প্রফিট হলো, তো প্রফিটের পার্সেন্টেজ দেখাতে হবে, ফুল কস্ট দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে। তো লিখলাম দ্য ফুল কস্ট অফ রুম, ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট পার রুম। তো ভেরিয়েবল কস্ট তো 5 টাকা দেওয়াই আছে, আর ফিক্সড কস্ট 7,50,000কে 15,000 রুম নাইট দিয়ে ভাগ করলে প্রতি রুম নাইট ফিক্সড কস্ট আসে 50 টাকা, 50 আর 5 55 টাকা। এই হলো আমাদের ফুল কস্ট। এখন মুনাফা কত? 85 টাকা যদি ভাড়া আদায় করি, 55 টাকা বাদ দিলেই প্রতি রুমে আমাদের লাভ হবে, প্রতি রুমে প্রতি নাইটে লাভ হবে 30 টাকা। সুতরাং 30 টাকাকে 55 টাকা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করব, তাহলে কত পার্সেন্ট বেড়ে আসবে? পার্সেন্টেজ অফ মার্কআপ 30 ভাগ 55 টাকা ইন্টু 100, 54.54%। অ্যান্সার শেষ। বুঝতে পারছেন? উত্তরটা সবাই বুঝতে পারছে? আরেকটা রিকোয়ারমেন্ট আছে স্যার। হ্যাঁ, স্যার এখানে দুইবার 5 টাকা যোগ হইলো কেন স্যার? উপরে তো ভেরিয়েবল অপারেটিং কস্ট একবার যোগ হইছে, আর একবার ভেরিয়েবল কস্ট হিসাবে। দুইবার 5 টাকা যোগ হয়েছে, এটা তো দুটো রিকোয়ারমেন্ট। দুটো রিকোয়ারমেন্টের ভিতরে কস্ট, ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট মিলে টোটাল কস্ট বের করলাম, তাই। আর এখানে ওই যে একসাথে কন্ট্রিবিউশনের সাথে 5 টাকা যোগ করে দিয়ে সেল প্রাইস দেখালাম। দুটো রিকোয়ারমেন্ট আলাদা। এখন 2 নম্বরে আসেন। Hasin market research indicate that if the price of the room night determined in requirement A above is reduced by 10%, হাসান কি করলো? একটা মার্কেট যাচাই করলো। যদি আমরা ভাড়া 10% কমাই দিই, রিডিউস বাই 10%, মানে 10% কমাই দিতে যদি চাই, যে আমরা ভাড়া একটু 10% কমাই দেবো, তাহলে আমাদের হোটেলে কাস্টমার বেড়ে যাবে। The expected number of room night Hasan could rent would increase by 10%. আচ্ছা, আমাদের 10% কাস্টমার বেড়ে যাবে। এমনি তো রুম নাইট কত ভাড়া হয়েছে এই বছরে? হচ্ছে 15,000। তো 15,000-এ 10% 1500 যোগ করলে হবে 16,500। তো 16,500 অনেক কাস্টমার, 1500 কাস্টমার বেড়ে গেল, তাতে তো আমাদের লাভ বাড়বে। এদিকে কিন্তু ভাড়া কমাই দেওয়া হয়েছে, তো ভাড়া কমাই দিয়ে কাস্টমার বাড়াই নেওয়া হলো, এতে কি ভালো হবে কি না? শুড হাসান রিডিউস প্রাইস বাই 10%? এই হাসানের কি উচিত হবে 10% প্রাইস কমানো? শো ইউর ক্যালকুলেশন। উচিত হবে কি না এই কথা এই চিন্তা করতে পারি। যদি প্রশ্ন উত্তর দিতে হয় তাহলে কি করতে হবে? আগে আমাদের ক্যালকুলেশন করে দেখতে হবে মুনাফা বেশি হয়েছে কিনা। তাহলে আমরা 10% প্রাইস কমাই দিব। ইফ দ্য প্রাইস রিডিউস বাই 10%, তাহলে ভাড়া হবে 85 টাকার 10% কমে গেলে 90% থাকবে। কত? 76 টাকা 50 পয়সা। আর কাস্টমার বৃদ্ধি পাবে 10%, ইনক্রিজ বাই 10%। 15,000-এর জায়গায় হয়ে যাবে 16,500। এখন দ্য কন্ট্রিবিউশন মার্জিন পার রুম নাইট, এই সেল প্রাইস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন পেয়ে যাব। যেমন আগে কন্ট্রিবিউশনের সাথে আমরা ভেরিয়েবল যোগ করেছিলাম, আর সেটা এখন রুম নাইট ভাড়া থেকে 5 টাকা কমাই দিলে কন্ট্রিবিউশন পেয়ে গেলাম কত? 71 টাকা 50 পয়সা। 71 টাকা 50 পয়সা করে আমরা কন্ট্রিবিউশন পাচ্ছি এরকম 16,500 কাস্টমার। তো টোটাল কন্ট্রিবিউশন মার্জিন হবে 16,500 গুণন 71 টাকা 50 পয়সা, এতে আসবে 11,79,750 টাকা। টোটাল কন্ট্রিবিউশন 11,79,000 চলে আসলো, কিন্তু আমাদের টোটাল ছিল কত? এখানে টোটাল টার্গেট কন্ট্রিবিউশন মার্জিন 12 লক্ষ টাকা। আগে কাস্টমার কম ছিল,
15,000 অ্যাডভান্সে চাচ্ছে। সেই অনুযায়ী আমাদের কন্ট্রিবিউশন 12 লক্ষ টাকা। আর এখন কাস্টমার বাড়ায় নেওয়া হলো, কিন্তু কন্ট্রিবিউশন কমে আসলো, 11 লক্ষই চলে আসলো। তো কাস্টমার বাড়ায় আমার কী লাভ হলো? আমাদের তো কন্ট্রিবিউশন কমে গেছে, কন্ট্রিবিউশন তো 12 লাখেরও কম হয়ে গেছে। সুতরাং এই কাজ করার দরকার নেই, প্রায় 10% কমানোর দরকার নেই। দ্য কন্ট্রিবিউশন মার্জিন অফ 11,79,750 at the reduced price of 76 টাকা 50 পয়সা is less than the contribution margin of 12 লাখ। তাহলে 11 লক্ষ কিন্তু কম 12 লাখের থেকে, at a price of 85 টাকা যেখানে সেল প্রাইস। হাসান শুড নট রিডিউস দ্য প্রাইস অফ দ্য রুম। হাসানের এখন এই প্রাইস কমানো উচিত হবে না। স্যার 76 টাকা 50 পয়সাটা কোথায় পাইছি স্যার? 76 টাকা 50 পয়সা এই যে কন্ট্রিবিউশন, ওই যে ইয়ে মানে সেল প্রাইস আর কি। রুম ভাড়া এখন 76 টাকা 50 পয়সা, যদি 85 টাকা ছিল তখন এখান থেকে 10% কমাই দিলে কত হবে? 76 টাকা 50 পয়সা। আর 76 টাকা 50 পয়সা করে যদি আমরা ভাড়া নিই, তাহলে আমাদের কাস্টমার বৃদ্ধি পাবে। তো কাস্টমার বাড়ছে, 1500 বাড়ার পরেও দেখেছি আমাদের লাভ ওই পরিমাণ আগের মতো হচ্ছে না। সুতরাং এটা আমাদের উচিত না। তাহলে এটাকে সবসময় আমরা এখানে 10 দিয়ে মানে 10 কমাবো, আবার এদিকে 10 যোগ করবো স্যার? হ্যাঁ, এখন 10 বলা যাবে না। যদি 15 বলে প্রস্তুত, তাহলে 15 কমাই দিবেন আর 15 যোগ করে দিবেন। 12 যদি বলে এখানে 112 দিবেন, আর এখানে 88% দিবেন। 12% যদি ইনক্রিজ ডিক্রিজ বলে, এখানে 10% বলেছিল বলে আমরা 10% ট্রিটমেন্ট দিলাম। আচ্ছা, 3টে 10% বলছে কেন স্যার? এটা প্রশ্নটা যদি একটু বুঝাইতেন একটু। 3টে 10% কোথায়? প্রশ্নের মধ্যে স্যার রিকোয়ারমেন্ট 2 এ এটাই তো বললাম এত সময় ধরে। বলছে কি যে উপরে যে পরিমাণ কাস্টমার ছিল, রিসার্চ করে দেখা গেল যদি আমরা 10% প্রাইস কমাই দিই, তাহলে আমাদের কাস্টমার ইনক্রিজ হবে 10%। এটা একটা সেন্টেন্স, একটা সেন্টেন্সের ভিতরে 2টা 10 দেওয়া আছে। একটা রিডিউস হবে, একটা ইনক্রিজ হবে। কাস্টমার বেড়ে যাবে, প্রাইস কমে যাবে। এর পরের সেন্টেন্সে বলছে শুড হাসান রিডিউস প্রাইস বাই 10%। হাসানের কি উচিত হবে 10% কমানো? হবে কি না, এই কথা যদি আমরা উত্তর দিতে চাই, তাহলে তো আমাদের আগে ক্যালকুলেশন করে নিতে হয়। তো আমরা ক্যালকুলেশন করে তাই কমেন্ট করলাম যে না, হাসানের উচিত হবে না। হাসান শুড নট রিডিউস দ্য প্রাইস অফ দ্য রুম। প্রাইসের এই দাম কমানো, রুম ভাড়া কমানো উচিত হবে না। বাস অ্যান্সার হয়ে গেল। বুঝছি স্যার। স্যার এখানে 5 টাকা যেটা বাদ দিয়েছেন ওটা অপারেটিং কস্টটা ভেরিয়েবল কস্ট। হ্যাঁ, ভেরিয়েবল কস্ট এর বলে। 4 নম্বরে আসেন, 15 সালে আসছিল সাকিব আল হাসান এন্ড মুশফিকুর রহমান। স্যার 2 নম্বরটা একটু বুঝিয়ে দেন না স্যার। কেন 2 নম্বরটা সমস্যা আছে? 4 নম্বরটা করতে থাকি দেখেন। নাম্বার অফ ইউনিট টু বি প্রডিউস এন্ড সোল্ড 60,000 ইউনিট পার annum। বাৎসরিক 60,000 ইউনিট উৎপাদন করে এবং বিক্রিও করে। দ্য কস্ট এস্টিমেটেড ফর দ্য প্রোডাক্ট, ডাইরেক্ট ম্যাটেরিয়াল 60 টাকা, ডাইরেক্ট লেবার 30 টাকা, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং 25 টাকা, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড 10,000 টাকা পার ইয়ার, ভেরিয়েবল সেলিং এক্সপেন্সেস 8 টাকা পার ইউনিট, ফিক্সড সেলিং এক্সপেন্স 9,000 টাকা। দে আর রিকোয়ার্ড ইনভেস্টমেন্ট 20 লক্ষ টাকা। এই যে ইনভেস্টমেন্ট করেছে 20 লক্ষ, এই টাকার উপরে রিটার্ন আসবে 14%। এইটা হলো আমাদের টার্গেট প্রফিট। ব্র্যাকেটে দিয়ে রাখছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। দে ইউজ দ্য অ্যাবজর্পশন কস্টিং অ্যাপ্রোচ টু কস্ট প্লাস pricing. Number 1, compute the markup বের করতে হবে, মুনাফা বের করতে হবে। সাকিব আল হাসান, সাকিব and মুশফিকুর রহমান will have to use the SIF, the desired return on investment. তারপরে compute the target selling price per unit,
প্রথম ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ষাট হাজার ইউনিটের সাথে গুণ করলাম, পার ইউনিটগুলো গুণ করে এরপর টোটাল ফিক্সড আছে মাত্র 10,000 টাকা, সব মেলায় 69,10,000 টাকা। অপারেটিং কস্টের মধ্যে আছে ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, টোটাল মিলে 4,89,000 টাকা। তাহলে ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট দুটো যোগ করেন, যোগ করে হয়েছে 73,99,000। সো টার্গেট প্রফিট হবে ওই যে 20 লক্ষের উপর 14%, 2,80,000 টাকা হলো। এবার যোগ করার পরে মার্কআপ ভ্যালু, টার্গেট সেল ভ্যালু 76,79,000 টাকা। এই হলো আমাদের অ্যান্সার। কিন্তু 2 নম্বর প্রশ্ন বলছে কম্পেয়ার দ্য টার্গেট সেলিং প্রাইস পার ইউনিট। ওটা ছিল পুরোটাই সেল কত, আর হচ্ছে টার্গেট সেল কত, আর এটা হচ্ছে পার ইউনিট সেল কত। এখন আমাদের যে সেল হলো 76,79,000, ওইটাকে ভাগ করি 60,000 ইউনিট দিয়ে, প্রতি ইউনিটের বিক্রয় মূল্য 127 টাকা 98 পয়সা, 983 পয়সা আর কি। শেষ, ছোট একটা অঙ্ক। এটা 15 সালে আসছিল। 2 নম্বর 3 নম্বর কি হয়েছে? 2 নম্বর 3 নম্বর তো সাজেশন দেন নাই, টাকা নম্বর দিলেও তো এগুলো পারার কথা। স্যার এখন যেটা করালেন এটা সেমই। হ্যাঁ, এখানে যে 1,10,000 উপরে রিটার্ন অন ইনভেস্টমেন্ট 12%, এটা বলি 14%, এটা হলো 12%। লাগবে না স্যার। 5 নম্বরটা আসছিল 7 কলেজে 15 সাল, 18 লক্ষ টাকার উপরে রিটার্ন অন ইনভেস্টমেন্ট 25%। ওই যে হাসানের অঙ্ক করলাম না, এই অঙ্কটা কিন্তু 1 নম্বর অঙ্ক। জি হ্যাঁ, হ্যাঁ আসবে ইনশাল্লাহ। দেখেন এই যে 15,000 রুম নাইট, এই অঙ্কটা করলাম না 1 নম্বরে। এই 1 নম্বর অঙ্ক আর 5 নম্বর অঙ্ক সেম, অ্যামাউন্টও কোনো পরিবর্তন হয়নি, 2 বার আসছে। 6 নম্বরে চলে যান। তানিন কোম্পানি ইজ কনসিডারিং টু introduction of a new product in the market. To determine at target sale price, the company gathered the following information: number of unit to be produced and sold 50,000 per annum. এরপর ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 25 টাকা পার ইউনিট, এগুলো পার ইউনিট দেওয়া রয়েছে সব। ভেরিয়েবল সেলিং ওভারহেড 8 টাকা পার ইউনিট, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড 10,000 টাকা পার ইয়ার, ফিক্সড সেলিং ওভারহেড 9,000 টাকা পার ইয়ার। দ্য কোম্পানি রিকোয়ার্ড ইনভেস্টমেন্ট 2 লক্ষের উপরে 15% রিটার্ন অন ইনভেস্টমেন্ট। They use the absorption costing system approach to cost plus pricing. তাহলে আমরা অ্যাবজর্পশন কস্টিং করব যখন, ফিক্স ম্যানুফ্যাকচারিং মানে ফিক্স ফ্যাক্টরি কস্ট ম্যানুফ্যাকচারিং কস্টের ভিতরে ইনক্লুড করাই দিব। কম্পিউট দ্য মার্ক আপ টু অ্যাসাইভ দ্য ডিজায়ার্ড রিটার্ন অন ইনভেস্টমেন্ট। Compute the target selling price per unit. Markup value, target sale দেখালাম, statement for target selling price per unit for 50,000 unit, direct material, direct labor, variable manufacturing overhead, fixed manufacturing overhead, total মিলে 57,60,000। ভেরিয়েবল সেলিং অ্যাডমিন 4 লক্ষ টাকা। আচ্ছা, এরপরে ফিক্স সেলিং আর অ্যাডমিন আছে 9,000 টাকা। তাহলে অপারেটিং খরচ যেগুলো ম্যানুফ্যাকচারিংয়ের পরে, মার্কেটের খরচ, ভেরিয়েবল মার্কেটিং আর ফিক্স মার্কেটিং,
তো ভেরিয়েবল মার্কেটিং আছে 4 লক্ষ আর ফিক্স মার্কেটিং 9000, 4 লক্ষ 9000। আর ওদিকে ম্যানুফ্যাকচারিং কস্ট কিন্তু 57,60,000 হয়েছে। তো এটা আমরা দেখালাম মার্কেটের খরচ, ফ্যাক্টরির খরচ আগে, তারপরে ভেরিয়েবল মার্কেটিং খরচ দেখালাম, অপারেটিং খরচ, টোটাল 4,09,000। এখন টোটাল কস্ট হবে ম্যানুফ্যাকচারিং কস্ট প্লাস অপারেটিং কস্ট 57,60,000 প্লাস 4,09,000, এই মোট 61,69,000। এখন প্রফিটটা কিন্তু এই টাকার উপরে হয় না, প্রফিট ইনভেস্টমেন্টের উপরে হবে। এখন ইনভেস্টমেন্ট কত? 2 লাখ, এর রেট কত? 15%। 2 লাখের উপর 15% 30,000 টাকা, 61,99,000। এরপরে টার্গেট সেল এই বেড়ে আসলো, 61,99,000 হলো টার্গেট সেল ভ্যালু। টোটাল টার্গেট সেল যদি 61,99,000 হয়, এরকম 50,000 ইউনিটে ভাগ করলে কত আসবে? প্রতি ইউনিট 123 টাকা 98 পয়সা। বাস, এটা ছিল স্যার এখানে ROI এর মিনিংটা কি বুঝাইছে? রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এটার জন্য অন্যটা জায়গায় যেরকম একটা সূত্র হিসেবে করে, এখানে ওরকম পয়সা কয় না স্যার? হ্যাঁ করা আছে, এখানে আমাদের ওই যে লাস্টে দেখেন এইখানে লেখা আছে, এই যে 2 লক্ষ গুণন ROI 15%, মানে আলাদা করে বের করা লাগবে না, এটা এর ভিতরে প্রফিট দেখা দিলাম। এই টোটাল কস্ট হলো এটা, আর এই যে প্রফিট হলো এই যে 2 লাখের উপরে রিটার্ন অন ইনভেস্টমেন্ট 15%। তারপরেই তো সেল হয়, ওইটা না যোগ করলে তো মার্কআপ হবে না। মার্কআপ ভ্যালু করতে গেলে এই প্রফিটটা যোগ করা লাগবে, প্রফিট যোগ করার পরে সেল ভ্যালুটা হবে মার্কআপ ভ্যালু। শেষ। 2 নম্বর ফরম্যাটের এই 20 নম্বর 6 নম্বর যে অঙ্কটা 20 সালের, এটা পারবে তো? এটা আসবে কিন্তু, পারবেন জি স্যার। ইনশাল্লাহ। প্রোডাক্ট লাইফ সাইকেল, প্রোডাক্ট লাইফ সাইকেলে অঙ্ক ইম্পর্টেন্ট দিছিলাম কোনটা? 2 নম্বর ইম্পর্টেন্ট দিছি স্যার 6 নম্বরে টোটাল কস্টটাকে এ আর বি দিয়ে যোগ করে দেখাবো 61 69 এটা। হ্যাঁ যেভাবে যোগ করে দিছি ওইভাবে দেখাবেন। 2 3 4 হয় না তো 2 3 5, 2 আর 3 একই অঙ্ক, তো 2 করলে আর 5 করলে হয়ে যাচ্ছে, এখানে দুটো অঙ্ক করতে হবে। 2 আর 5, আরেকটা আছে এখানে 7। আমার কাছে 5টা নাই স্যার, অনেক বড় বড় স্যার। 2 3 পর্যন্ত আছে তো স্যার, আমার কাছে এরপরে নাই। এখানে একটা আছে 8 নম্বরটাও ইম্পর্টেন্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ছোট একটা অঙ্ক। হ্যাঁ এটা করতে হবে যে কেসে 2 আর 5 নেই নাকি, এগুলো নেই। কত পেজ নাম্বার নেই স্যার? 655, এরপরে 56 57 আর নাই, 57 থেকে একেবারে 800 ইয়া পর্যন্ত নাই। ও আচ্ছা, অন্যদিকে চলে গেছে মনে হয় নাকি, এদিক ওদিক থাকতে পারে অনেক সময়। পেজ আছে হয়তো একটা দুটো বেশি পেজ ঢুকে যাবে যে বাইন্ডিং করার সময়। দেখেন 2 নম্বরে আসেন আলিফ ইন্ডাস্ট্রিজ।